নমস্কার। খবরদার কথা নয়, আজকে কথা বলতেই হবে। আপনারা হয়তো ভাবছেন রাজ্য বিধানসভায় বাজেট আজকে প্রস্তাব করা হলো 2025-2026-এর। আমরা সেই নিয়েই পুরোটা আলোচনা করব। ঘটনাটা কিন্তু তা না, বাজেট প্রস্তাবের বিষয়ে আলোচনা থাকবে। আবার হয়তো ভাবছেন যে রাস্তা অবরোধ করে পরীক্ষার্থীদের বেকায়দায় ফেলে ছাত্র আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে কথা বলবো কিনা। এই ঘটনাটা আমাদের দৃষ্টিতে রয়েছে। আর কি রইল তাহলে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নজর এড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শুল্ক যুদ্ধ। আমরা সেটার নামকরণ এভাবেই করলাম। বিদেশি শক্তি বা আমরা নিজেরা ভারতবাসী হিসেবে ভারত সরকার শুল্ক প্রয়োগ করছেন, আমাদের দেখা দেখি অন্যরাও শুল্ক প্রয়োগ করছে। এর পরিপ্রেক্ষিতে এই যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, এতদিন বাকযুদ্ধ শুনতাম, মারণাস্ত্রের যুদ্ধ হতো, ইউক্রেন রাশিয়ার ব্যাপার আমাদের মাথায় রয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন রয়েছে, সমস্ত কিছু মাথায় থাকা সত্ত্বেও এই মুহূর্তের শুল্ক যুদ্ধটা আমাদের কেন গভীর চিন্তায় ফেলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর সেলিম শাহকে। তিনি আমাদের একটু সময় দিয়েছেন। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। এই কারণে প্রচন্ড ব্যস্ত মানুষ, আর আজকে তো অবশ্যই ব্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে সরাসরি কোনো রকম ভনিতা না করে চলে যায় সেলিম সাহেব আমাদের কাছে যে বিষয়টা জানতে ইচ্ছে করছে। সাধারণ মানুষ ব্যাপারটা হয়তো বুঝতেও পারছেন, শুধু পত্রিকায় পড়ছেন, রিডিং পড়ছেন। এই মুহূর্তে যে কথাটা দিয়ে শুরু করার চেষ্টা করলাম, যে এই শুল্ক যুদ্ধ আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের পরিস্থিতিটা কি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মানটা কোথায় যাচ্ছে এবং কারা ডমিনেট করার চেষ্টা করছে এই শুল্ক যুদ্ধের ক্ষেত্রে, আদৌ কি ডমিনেশন আছে কিনা। কারণ নমস্কার। এবং এই বিষয়টা এই মুহূর্তে যেহেতু চর্চার মধ্যে এসছে, প্রায় সমস্ত ধরনের বিবিসি থেকে শুরু করে আমাদের এখানকার স্থানীয় দৈনিক পত্র, সমস্ত জায়গাতে কিন্তু লেখালেখি হচ্ছে যে শুল্ক যুদ্ধ মূলত আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই প্রায় তাদের মধ্যে যে দ্বন্দ্ব বা তাদের মধ্যে যে একটা যুদ্ধের ছায়া, এই যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। এবং সেক্ষেত্রে সুদূর পরবাসে থেকেও ভারতের মতো দেশগুলো কিন্তু মুক্ত না। এই বিষয়টা নিয়ে যেহেতু একটা সেন্সিটিভিটি রয়েছে, এই বিষয়টা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। বিশেষ করে ঘোষণা হয়েছে, মানে 1 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 20 জানুয়ারি ক্ষমতায় বসেছেন দ্বিতীয়বারের জন্য, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। 1 ফেব্রুয়ারি তিনি এই শুল্ক বা ট্যারিফের যে নতুন ওয়ার বলতে পারেন, যুদ্ধ বলতে পারেন, তার যে রিভাইজড রেট, এইগুলোতে তিনি সাইন করেছেন। 10 মার্চ থেকে ইমপ্লিমেন্টেড হওয়ার কথা ছিল, এখন পরিবর্তিত পরিস্থিতিতে বলা হচ্ছে 2 এপ্রিল থেকে এটা ইমপ্লিমেন্টেড হবে। এবং এটাকে কেন্দ্র করে গোটা দেশ কিন্তু একটা অশনি সংকেত দেখছে, গোটা পৃথিবী একটা অশনি সংকেত দেখছে যে আসলে গোটা পৃথিবীর অর্থনৈতিক যে আদান প্রদান এবং যে আন্তর্জাতিক বাণিজ্য, সেটা টালমাটাল হয়ে যেতে পারে। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, তাই বিবিসি থেকে স্থানীয় দৈনিক পর্যন্ত সর্বত্র লেখালেখি হচ্ছে। এটা প্রথম, এটা জাস্ট ভূমিকা। এই বিষয়টাতে যে আপনারা আলোচনা করার সমীচীন মনে করেছেন এবং আজকে আলোচনাটা আমরা উপস্থাপন করতে পারছি, এই জন্য খবরদার কথা নয়কে ধন্যবাদ। মনিময় আপনাকে ধন্যবাদ, এবং একই সঙ্গে আমার দর্শক শ্রোতা যারা এটা দেখবেন এবং যারা খবরদার কথা নয় দেখেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবার আপনার প্রশ্নটায় হয়তো আমি সরাসরি ঢুকতে পারতাম, কিন্তু আমার কাছে যেটা বাস্তবসম্মত মনে হচ্ছে একটুখানি, যে আমরা শুল্ক যুদ্ধ বলছি, বাণিজ্য যুদ্ধ বলছি। এমনও হতে পারেন যে আমার কেউ অত ছোটরা দেখবেন, যারা যুবকরা দেখবেন, অনেকের কাছেই শুল্ক ব্যাপারটা, তিনি যদি অর্থনীতির লোক না হন, তাহলে শুল্ক ব্যাপারটা বুঝতেও তার একটু সময় লাগে। আমি খুব সংক্ষেপে একটু বলি শুল্ক, সেখান থেকে শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, অর্থনৈতিক মন্দা বা ক্রাইসিস কিভাবে তৈরি হয়, একটু 2-3 লাইনে একটা ভূমিকা দেব, তারপর আপনার প্রশ্নে আমি যাব। প্রথমত বলি
শুল্ক ব্যাপারটা হলো এক ধরনের ট্যাক্স, কিন্তু এই ট্যাক্সটা ইন্টারন্যাশনাল ইন ক্যারেক্টার, মানে এই ট্যাক্সটা একটা আন্তর্জাতিক চরিত্র। ধরুন লোকাল লেভেলে আমি যখন আমার কোনো দ্রব্য সামগ্রী বা পরিষেবার উপরে কর বসাচ্ছি, সেটা লোকালাইজ ট্যাক্স, ন্যাশনাল লেভেল ট্যাক্স, স্টেট লেভেল ট্যাক্স বা স্থানীয় মিউনিসিপ্যালিটিও ট্যাক্স বসতে পারে। কিন্তু এই ট্যাক্সটাই যখন একটা দেশ অন্য আরেকটা দেশ থেকে আমদানিকৃত দ্রব্য সামগ্রী বসাচ্ছে, ধরুন আমেরিকায় বসে মেক্সিকো থেকে স্টিল যায়, মেক্সিকো স্টিল এক্সপোর্ট করছে আমেরিকাতে, অ্যালুমিনিয়াম এক্সপোর্ট করছে, কানাডা স্টিল অ্যালুমিনিয়াম এক্সপোর্ট করছে, ভারতবর্ষ বিভিন্ন মেটাল এগুলো এক্সপোর্ট করছে আমেরিকাতে। আমেরিকা মনে করলো যে আমার সমীচীন কারণ আছে, আমি এটার উপরে ট্যাক্স বাড়াবো। ওই যে আমাদের যেটা এক্সপোর্ট সেটা আমেরিকার কাছে ইম্পোর্ট, আমদানি। আমেরিকা তার আমদানিকৃত দ্রব্যের উপরে কর বসিয়ে দিল, এটাকে বলছে শুল্ক। শুল্ক একমাত্র আন্তর্জাতিক স্তরে আমদানিকৃত দ্রব্যের উপর বসানো যায়, এটা পরিষ্কার। তাহলে একটা দেশ তার আমদানিকৃত দ্রব্যের উপর অন্য দেশ থেকে আসা দ্রব্যের উপরে সে ট্যাক্স বসাচ্ছে, এটাকে শুল্ক করছে। এটা শুল্কের সাধারণ ধারণা। শুল্ক 4 রকম হতে পারে। একটা স্পেসিফিক ট্যারিফ হতে পারে। স্পেসিফিক মানে তুমি যে কোনো পরিমাণ পাঠাও, যাই পাঠাও, আমি তোমার কাছ থেকে নির্দিষ্ট বা তুমি আমাকে 50 টাকা করে প্রত্যেক শিপমেন্টে দেবে। এটা হচ্ছে আমি কোয়ান্টিটিটা বিচার করলাম না, আমি আবার কোয়ান্টিটি বিচার করে বলতে পারি যে তুমি যত পার কুইন্টাল তুমি আমাকে 10 টাকা করে দেবে, ফিক্সড রেট। যদি পার কুইন্টাল 10 টাকা করে ফিক্সড রেট হয়, এটাকে আমরা বলছি এটা কিন্তু স্পেসিফিক ট্যারিফ, মানে নির্দিষ্ট শুল্ক। শুল্ক অ্যাড ভ্যালোরাম হতে পারে। অ্যাড ভ্যালোরাম মানে হচ্ছে যে তুমি কি পাঠাচ্ছ দেখবো না, যখন যখন তার ভ্যালুয়েশন বাড়বে, তার ভ্যালুর উপর মূল্যমান বাড়লে, মূল্যমান কি কারণে বাড়তে পারে? ভারতবর্ষের টাকার দাম কমে গেল, যেটা প্রায়ই ক্যারেক্টার। কারণ আজ থেকে 10 বছর আগে 2014 সালের এপ্রিল মাসে, আমি যদি ভুল না করি, আমাদের ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য ছিল 59 টাকা 57 পয়সা, 59 টাকা, 60 টাকার কম। আর এখন 10 বছর পরে আমাদের অর্থনীতি যথেষ্ট খারাপ হয়েছে বলতে হবে, যে টাকার মূল্যমান 87 টাকা 78 পয়সা। আমি 13 তারিখে আমি 13 বা 14 তারিখে যদি মার্চে ধরি, তার মানে প্রায় 1.5 গুণ, মানে প্রায় 90 টাকার কাছাকাছি চলে গেল। তাহলে আমার অর্থনীতি খারাপ হচ্ছে। যখন আমার অর্থনীতি খারাপ হবে, আমার টাকার অবনমন ঘটবে, মূল্যমান কমে যাবে, তখন ওখানে যখন ইম্পোর্ট করছি ডলারের হিসেবে ওর কিন্তু দামটা কিন্তু ডলারের দাম বাড়ছে, হিসেবে ওটা বাড়ছে, কারণ ডলার এক্সচেঞ্জ হচ্ছে, যার ফলে আমার ভ্যালুয়েশন বাড়ছে। যে তোমার টাকার তুলনায় তো আমি ডলার পে করছি, তাহলে তোমার তো গুডসের ভ্যালুয়েশন বেশি, তাহলে ভ্যালু বাড়ছে, মানে তুমি আমাকে তার উপর অ্যাড ভ্যালোরাম, ভ্যালু যে রেটে বেড়েছে তার উপর নির্দিষ্ট হার আমাকে ট্যাক্স দাও বা শুল্ক দাও, ট্যারিফ দাও। অ্যাড ভ্যালোরাম হলো। এই টাকা আবার দুটোকে মিশিয়ে একটা করা যেতে পারে। দুটোকে যদি আমি মিশিয়ে দিই, এটা স্পেসিফিক অ্যান্ড অ্যাড ভ্যালোরাম, দুটোকে যদি মিক্স করে দিই, এটাকে বলি কম্পাউন্ড ট্যারিফ। কম্পাউন্ড, যুগ্ম, যৌথ, মানে দুটোকে আমি একসঙ্গে মিলিয়ে দিলাম। তাহলে মানে আমি তুমি কোয়ান্টিটির উপর ধরছি, ভ্যালুর উপরও ধরছি, এটা হতে পারে। আর একটা হতে পারে, সেটা হচ্ছে মানে ট্যারিফ রেট কোটা। ট্যারিফ রেট কোটা মানে তোমার কোয়ান্টিটি কি পাঠাচ্ছ সেটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি 100 কোয়ান্টিটি অব্দি পাঠাও, 100 কুইন্টাল অব্দি পাঠাও, তার জন্য 10%। যদি 100 কুইন্টাল থেকে ক্রস করে গেল 15%, 200 কুইন্টাল ক্রস করে গেল 20%। এইভাবে যখন যখন একটা করে নির্দিষ্ট সিলিং দিচ্ছি, এই সিলিং এর পরে যখনই বাড়তি উপরে লেগে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে বাড়তি পেমেন্ট করতে হচ্ছে। রপ্তানি যত বাড়বে তত পেমেন্ট করতে হবে। তাহলে এইভাবে 4 রকম ভাবে আমরা কিন্তু শুল্কটাকে চাপাতে পারি। তাহলে শুল্কের বিষয়টা আমার মনে হয় এখন আমাদের কাছে পরিষ্কার। এইবার আসছি আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তরে, যে এখন গোটা পৃথিবীর উপরে যে হঠাৎ করে যেটা বললাম, যে 20 তারিখে উনি মসনদে বসলেন। মসনদ এই কারণে বলছি, কারণ উনি নিজে বলছেন, আই ওয়ান্ট টু বি ডিক্টেটর ফর ওয়ান ডে অ্যাট লিস্ট। আমি একদিনের জন্য হলেও একনায়ক শাসক হতে চাই। তাহলে উনি একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, যে একনায়কতন্ত্রী এই ভাবমূর্তি। তার মানে ওনার নিজের মধ্যেও কিন্তু একটা সেরকম স্পর্ধা আসছে। কেমন এই স্পর্ধাটা এসছে বলেই উনি 20 তারিখে জানুয়ারিতে জয়েন করার পরে, প্রেসিডেন্ট হিসেবে অ্যাজুম করার পরে 1 ফেব্রুয়ারি সই করে দিলেন যে মেক্সিকো, কানাডা এবং অন্যান্য দেশ থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম এই দুটো যেখান থেকে আসুক না কেন, তার উপরে আমি 25% ট্যারিফ বসাচ্ছি। এটা 25% মানে এটা কিন্তু দেখুন, এটাকে আমরা বলবো স্পেসিফিক ট্যারিফ।
কারণ উনি মানে প্রতি ইউনিটের উপরে 25% বা এই মূল্যমানের উপরে যত টাকা ভ্যালুয়েশন, যত টাকার গুডস আসবে তার উপর 25%। তার মানে আপনি ভাবুন, যখনই 25% ডলারে বসাচ্ছে, তার মানে প্রতি ইউনিটে কিন্তু $25 দাম বাড়ছে। যদি জিনিসটার দাম $100 হয়ে থাকে, এখন এটা কিন্তু $125 হবে, রাইট? অথবা $25 যাবে আমেরিকার পকেটে, $75 আসবে ওই এক্সপোর্টিং কান্ট্রির পকেটে। আগে হয়তো সেখানে 95% ছিল, 7% বা 12% ছিল হাইয়েস্ট। কোনোটাই হ্যাঁ, কোনোটাই তাহলে কোনোটাই তার বেশি ছিল না। বেশি। এখন যখন উনি 25% বললেন, পার্টিকুলারলি টার্গেটিং মেক্সিকো অ্যান্ড কানাডা, কারণ মেক্সিকো কানাডা অনেক কিছু রপ্তানি করে আমেরিকাতে, কিন্তু সর্বাধিক পরিমাণ রপ্তানি করে লার্জার এক্সপোর্টার তারা হচ্ছে স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম, এবং ভারতবর্ষও কিন্তু তাই। ভারতবর্ষ জুয়েলারি, ভারতবর্ষ কেমিক্যাল, কিছু কিছু মেডিসিন কম্পোনেন্টস, আর সঙ্গে কিন্তু নানা রকমের মেটাল। এবার স্টিল, অ্যালুমিনিয়াম, মেটাল দ্রব্যগুলোর উপর যখন এই মুহূর্তে এরকম 25% ট্যারিফ বসছে, এবং ইচ্ছেটা কি হলো? ইচ্ছেটা হলো যে আমি কানাডা মেক্সিকোর ইকোনমিকে ব্লক করবো। সোজা কথা, যে আমি একদিনের জন্য হলো একনায়ক হতে চাই, ডিক্টেটর হতে চাই, এবং আমি দেখিয়ে দেবো পৃথিবীতে আমার কত ক্ষমতা। অ্যান্ড হি ইজ টার্গেটিং কানাডা মেক্সিকো জাস্ট টু শো অফ হিজ পাওয়ার, হাউ পাওয়ারফুল আই এম, আমি কত শক্তিশালী। এই ব্যাপারটা যে ঘটলো, এইটা কেন আমরা যুদ্ধ বলছি এখন, শুল্ক যুদ্ধ কেন বলছি? প্রভাব তো ওখান থেকে আসছে। যুদ্ধ এই কারণে বলছি, আমি খুব রিসেন্ট সময়ের দুটো এক্সাম্পল আপনাকে দিতে পারি। একটা হচ্ছে জার্মান পুলিশ, আর একটা হচ্ছে আপনার 1920-র দশকে, এটা হচ্ছে আপনার পোল্যান্ড এবং উইমার, রিপাবলিক অফ উইমার। রিপাবলিক অফ উইমারের সঙ্গে পোল্যান্ডের একটা টেরিটরি নিয়ে ঝামেলা চলছিল 2020-22-23 সালের দিকে বলছি আমি, 1922-23 এই সময়টার কথা বলছি। একটি পার্টিকুলার টেরিটরি অ্যাডজাসেন্ট উইমার, এই টেরিটরিটা দীর্ঘদিন থেকে উইমার বলছিল পোল্যান্ডকে, তুমি আমাকে হস্তান্তর করো। পোল্যান্ড বলছে আমার জমি ভাই, তোমাকে আমি কেন দেবো? রাতারাতি তখন যিনি শাসক ছিলেন উইমারের, রিপাবলিক অফ উইমার প্রজাতন্ত্রী, ও করলো কি, সঙ্গে সঙ্গে হিউজ পরিমাণে ট্যারিফ বসিয়ে দিল, যে পোল্যান্ড থেকে যা কিছু উইমারে ঢুকবে, কারণ এদের মধ্যে এক্সপোর্টারের সম্পর্ক ছিল আন্তর্জাতিক বাণিজ্যের, যা কিছু ঢুকবে তোমাকে 30-35% তোমাকে ট্যারিফ দিতে হবে, এবং তার ইকোনমিটাকে একদম ব্লক করে দিল। উদ্দেশ্য কি? ওই জমি বা ভূখণ্ড টেরিটরিটাকে দখল করা। তুমি আমাকে টেরিটরি হস্তান্তর করো, আমি তোমার ট্যারিফগুলো কমিয়ে দেবো। তাহলে ট্যারিফ, আমদানিকৃত দ্রব্যের উপর শুল্ক বসানো একটি অর্থনৈতিক অস্ত্র, যেটা দিয়ে অন্যের উপর আধিপত্য কায়েম করা যায়। তার মানে ইম্পেরিয়ালিস্ট ক্যারেক্টার, একটি আধিপত্যবাদ। কিন্তু শুল্ক বাড়ানোর মধ্যে, শুল্ক খুব সহজ জিনিস না, এবং এই শুল্কটা যেটাকে আমরা ট্যারিফ ওয়ার বলছি, এইটা ধীরে ধীরে, ধরুন আমি বলছি এবার ভারতের উপর প্রভাবটা কি পড়তে পারে। মেক্সিকো কানাডা তো ব্লক হবেই, অন্যান্য অনেক দেশ ব্লক হবে। এইখানে বসে আমেরিকার এই সিদ্ধান্তের ফলে, সেকেন্ড টার্ম অফ ডোনাল্ড ট্রাম্প, এইটার ফলে ভারতবর্ষ, মানে আমরা তো ভাবতেই পারি যে আসলে আমাদের তো হাউডি মোডি মনে আছে নিশ্চয়ই আপনার, গতবার ডোনাল্ড ট্রাম্প যেবার হারলেন, সেইবার আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন একটি অনুষ্ঠানে, হাউডি মোডি, এবং উনি এখানে বলেছিলেন ভোট ফর ট্রাম্প। ট্রাম্প হেরেছেন, সেটা অন্য প্রসঙ্গ। এইবার কি হচ্ছে, তাহলে হাউডি মোডি ওখানে হচ্ছে। এইবারও যখন ওয়াশিংটনে কদিন আগে গেলেন, শপথ গ্রহণের পরেই আমাদের প্রধানমন্ত্রী গেলেন, অনুষ্ঠানটার নাম হচ্ছে ডিয়ার ফ্রেন্ড, মানে আমার বন্ধু। তার মানে আমরা খুব বন্ধুত্বে আছি। তাহলে বন্ধুত্বে থাকাকালীন আমরা মনে করতে পারি আমরা নিরাপদ। এইবার ঘটনা হচ্ছে, যখনই এই ট্যারিফটা বাড়লো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে শঙ্কিত হয়ে পড়লাম। এর মধ্যে আপনারা জানেন অনেকেই যে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী, কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল কিন্তু দুটো ট্রিপের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে লাস্ট 2 মাসে 2টো ভিজিট করেছেন আমেরিকাতে। চেষ্টা করছেন এরা যে নানাভাবে ট্রাম্পকে অন্তত ভারতের উপর যে প্রভাব পড়বে সেখান থেকে আটকানোর জন্য, যে ভারতকে তোমরা ছাড় দাও। কিন্তু অদ্ভুতভাবে আমি জানি না কেন এই টার্মটাতে, মানে হোয়াটস হ্যাপেনিং, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের উপর কোনোভাবেই কিন্তু তিনি ভদ্রস্থ আচরণ করছেন না। আমি তো খুব ভদ্রভাবে বলি, মানে বন্ধু সুলভ তো ছেড়ে দিন, ভদ্রস্থ আচরণ করছেন না। কারণ এর মধ্যে তিনি কতগুলো শব্দমান ব্যবহার করছেন ইন্ডিয়া সম্পর্কে। ইন্ডিয়াকে উনি যে শব্দমানগুলো ব্যবহার করছেন, যে ট্যারিফ কিং, আমরা নাকি শুল্ক আধিপত্য করছি। আচ্ছা, উনি বলছেন আমাদেরকে আমরা নাকি বিগ অ্যাবিউজার। অ্যাবিউজার শব্দটা কিভাবে ব্যবহার করি আমরা অনেকে জানি। তারপরে এক্সপোজ করে দিলাম, আমরা এক্সপোজ করে দিলাম।
বলছেন যে আমাদের কাছ থেকে অনুদান নিয়েছো, অনুদান নিয়ে তোমরা অনুদান আমাদের কারাপশন করেছো, এবং সেখানে আমাদের কিন্তু গৌতম আদানি এদের নাম কিন্তু চলে আসছে। এনকোয়ারি কমিটি হয়েছে, অনেকে জানে কেমন ইন্টারন্যাশনাল লেভেল এনকোয়ারি কমিটি। তাহলে উনি বলছেন যে ওদের আমেরিকার টাকায় আমরা নাকি প্র্যাকটিক্যালি বলি না যে আমার টাকায় ফুর্তি করছো, যে আমার টাকা নিয়ে তুমি কারাপশন করছো। শব্দ ব্যবহার করেছে আনফেয়ার এন্ড ভেরি স্ট্রং ট্যারিফ। এক্স্যাক্টলি, ভেরি স্ট্রং। এবং উনি বলছেন যেটা খুব অদ্ভুত কথা, যে আমরা হচ্ছি ট্যারিফ কিং, আমরা হচ্ছে ট্যারিফ অ্যাবিউজার, আমরা নাকি ওদের অনুদানের টাকায় নয়ছাই করেছি, দুর্নীতি করেছি, আমাদের ইলেকশনে ওই টাকা ব্যবহার করেছি, এবং আমরা নাকি নানাভাবে নাকি আমাদের মানে ভদ্র সভ্য আচরণ করছি না। তাই এই কথাগুলো কিন্তু একদম হুমকি, এবং ক্রমাগত আমাদের গালাগাল করে যাচ্ছেন। যে কোনো কারণে হয়তো আন্তর্জাতিক বাধ্যবাধকতা থেকে অথবা অর্থনৈতিক বাধ্যবাধকতা থেকে আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি একটি সৌজন্য এখনো মেনটেন করে চলেছেন। তিনি এখনো অব্দি কিন্তু পাল্টা কোনো আক্রমণ করেননি, পাল্টা কিছু বলেননি। এমনকি যখন এই ট্যারিফ বসানো হলো হাই রেটে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি জানার পরেও উনি কিন্তু উল্টো দিক থেকে একটা করলেন। আমরা ভেবেছিলাম আমরা কাউন্টার ট্যারিফে যাবেন, কারণ ট্যারিফ বটা তখনই শুরু হয়, ধরুন আপনি আমার উপর ট্যারিফ বসালেন, আমিও সাথে সাথে পাল্টা আপনার যে সমস্ত জিনিসপত্র আপনি এক্সপোর্ট করেন আমি ইম্পোর্ট করি, তার উপর পাল্টা ট্যারিফ বসলাম। এটাকে অর্থনৈতিক ভাষায় বলে রিটালিয়েশন। আমি রিটালিয়েট করলাম, আমি পাল্টা চাল দিলাম। যুদ্ধের ক্ষেত্রে যা হয় সাথে সাথে আপনি যদি মনে করেন যে না এবার ব্যাপারটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, আপনি আপনার ট্যারিফ কমাবেন, আমিও কমাবো। তার মানে এটা একটা টু ওয়ে বার্গেনিং। এই জায়গাটা আমার একটা টাকা হওয়ার এই জায়গায় আমার একটা প্রশ্ন। বলুন। এই জায়গায় এই যে 2রা এপ্রিল থেকে আপনি বললেন 2nd এপ্রিল থেকে ট্রাম্প সরকার ভারতের উপর ট্যারিফ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণাটা করার পর ভারত যে ট্যারিফ কমাচ্ছে, কিছু কিছু জায়গায় বেরিয়ে এসেছে কমাচ্ছে, ভারত ট্যারিফ কমাচ্ছে। এই যে কমানোর বিষয়টা, শুল্ক হ্রাসের যে কারণটা, এটা কি মানে আপনি কি এইভাবে ব্যাখ্যা করবেন যে এটা চাপের কাছে নতি স্বীকার ভারত সরকারের? চাপের কাছে মানে এটা হচ্ছে যে ট্যারিফ যখন আমার উপর কেউ অনৈতিক ভাবে বসে, আমি রিটালিয়েট করলাম না, তার মানে আমি কিন্তু আইদার আমি খুব ভালো অবস্থানে নেই অর্থনৈতিক ভাবে, অথবা আন্তর্জাতিক স্তরে আমি খুব ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারিনি, আমার ফ্রেন্ডস নেই, আমি অনেকের সঙ্গে সখ্যতা থাকতে পারে কিন্তু কেউ আমার রিয়েল ফ্রেন্ড না। আমেরিকার সঙ্গে আমার এত সখ্যতা, কিন্তু এত বড় লোক যে ওর সঙ্গে আমি ওই সামনাসামনি বসে মুখোমুখি বসে আমি মুখোমুখি চা খেতে পারি, কিন্তু মুখোমুখি বসে বার্গেন করার ক্ষমতা আমার নেই। মানে সে এখন আমার প্রভু রয়ে গেছে, এবং আমার অর্থনীতি এতটাই দুর্বল জায়গায় আছে, এবং সেটা বোঝাও যায়। বললাম তো আপনাকে যে 10 বছর আগে যে টাকা 60 টাকার নিচে বিনিময় মূল্য ছিল ডলারের সঙ্গে, এখন সেটা প্রায় 90 টাকায় চলে গেছে। 10 বছর আগে আমাদের পার ক্যাপিটা ডেট, ঋণ, এটা ছিল 41,000 টাকা, 41,000 সামথিং। 10 বছরে সেটা 1,32,000 পার ক্যাপিটা। আমাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,32,000 টাকা করে প্রত্যেকের। এই 140 কোটি ভারতবাসী, 42 কোটি ভারতবাসী প্রত্যেকের এই পরিমাণ বেড়ে গেছে। আগে যেটা ছিল আমার জিডিপির খুব সামান্য অংশ, এখন জিডিপির 18%। আগে ছিল 5.1% অফ দ্য জিডিপি আমি আমার ঋণগ্রস্ত ছিলাম, এখন প্রায় 20% অফ আওয়ার জিডিপি এটা আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। তাহলে অর্থনীতি খুব ভালো যায়, আমাদের এক্সপোর্ট প্রচন্ড মার খাচ্ছে, এবং এক্সপোর্ট কমতে কমতে এমন জায়গায় গেছে যখন 3-4 বছর আগে এক্সপোর্ট 2.5%-এ চলে এলো। 2.5% ওয়ার্ল্ডের যে টোটাল এক্সপোর্ট হয়, ইন্ডিয়ার এত বড় কান্ট্রি ইন্ডিয়া, তার শেয়ার মাত্র 2.5%। এইবার দেখলাম রিসেন্ট পরিসংখ্যান, বিবিসির পরিসংখ্যান, যেটা বলছে ইন্ডিয়ার শেয়ার কামস ডাউন টু 1.5%। মানে গোটা পৃথিবীতে যত ট্রেড হয়, এক্সপোর্ট হয়, তাতে আমাদের শেয়ার কমতে কমতে 1.5%-এ দাঁড়িয়েছে। তাহলে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে ভালো জায়গায় নেই, আমাদের এখানে চাকরি বাকরি নেই, এটা নেই, আনএমপ্লয়মেন্ট এত হিউজ পৌঁছে গেছে, দ্যাটস ডিফারেন্ট। ওগুলো দিয়ে বোঝা যায়। কিন্তু আন্তর্জাতিক বা অর্থনীতির এমন যে আন্তর্জাতিক অর্থনীতি বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্সটা দেখলে এই বিষয়টা পরিষ্কার হয়। তার মানে আমরা ভালো অবস্থায় নেই, এবং তার জন্য কেন আপনার এই প্রশ্নটা যে আপনি একই সঙ্গে আপনার এই প্রশ্নটার আগের প্রশ্নটার উত্তর কিন্তু একসঙ্গে চলে আসছে। এবার দুটো খুব স্মার্টলি ব্যাপারটা এসছে যে আমি ভালো জায়গায় নেই বলে আমি কিন্তু রিটালিয়েট করতে পারলাম না, পাল্টা চাল দিতে পারলাম না। দাবার গুটিতে অনেক সময় মন্ত্রীকে পিছিয়ে নিতে হয়, আমার রাজা মার খেয়ে গেছে, মাথ হয়ে যাচ্ছে, আমি আমার ঘোড়া বা আমার নৌকা অথবা আমার রাজাকে, আমার মন্ত্রীকে আমি কিন্তু বা ঘোড়াকে 3 কদম পিছিয়ে নিয়ে এলাম।
এটা হচ্ছে পিছিয়ে আসা। জানি না উনি পিছিয়ে এসে পাল্টা চাল দেবেন কেনা, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আপাতত চেস বা দাবা খেলায় আমার কান্ট্রি কিন্তু পিছিয়ে এলো। এবং পীযূষ গোয়েল পরিষ্কার করে বললেন, বাণিজ্য দপ্তর এবং আমাদের অর্থ দপ্তর, যে আমরা আমেরিকা থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের উপর আমরা ট্যারিফ রিভাইজ করব। তার মানে আমরা কিন্তু হেরে যাওয়া মানসিকতা দেখালাম, পশ্চাৎবর্তীতা মানসিকতা দেখালাম, আমরা পারলাম না। ট্যারিফ তখন অহংকার দিচ্ছে যে আমি কিন্তু দেখে নেবো ইন্ডিয়াকে। এই হুঙ্কার গালাগাল এটা কিন্তু সমানে চলছে, কেমন? অথচ এখনো পর্যন্ত দেয়ার ফ্রেন্ড চুপ, এবং তার মন্ত্রক বলছে যে আমরা রিভাইজ করে দেবো। কেন বলছে এইটা দেখতে গিয়ে আমি বিবিসির একটা রিপোর্ট দেখছিলাম। বিবিসির রিপোর্টটা দেখলে খুব পরিষ্কার হয় যে ইন্ডিয়া কতটা কোণঠাসা জায়গায় আছে। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তারা বলছে যে আসলে বিগ ব্যাং রিফর্মস, ইন্ডিয়া একটা ডিস্ট্রেস সিচুয়েশন আছে, ইন্ডিয়া একটা অবদমিত অবস্থায় আছে, যার জন্য এইখান থেকে বাঁচতে গেলে তাকে একটা বিগ ব্যাং বা তাকে একটা আমূল সংস্কারে যেতে হবে, যে সংস্কারে ইন্ডিয়া, এটা বিবিসির রিপোর্ট, যে সংস্কারে যাওয়ার মতো পজিশন ইন্ডিয়া এখন নেই, যার জন্য ইন্ডিয়া রিটালিয়েট করতে পারছে না। এটা বিবিসির বক্তব্য, আমার বক্তব্য না। বিবিসি বলছে ডোনাল্ড ট্রাম্প অদ্ভুতভাবে ইন্ডিয়া, মেক্সিকো, কানাডার উপরে টিট ফর ট্যাট ট্যারিফ নীতি নিয়েছে, 4টা, যে তোমরা যদি 5% বাড়াও আমি 10% বাড়াবো। মানে বন্ধু বন্ধু রেয়াত করবো না আমি। আই উড লাইক টু বি ডিক্টেটর ফর ওয়ান ডে অ্যাটলিস্ট, একদিনের জন্য, কেমন? আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কেন এটা করছে, আমি এই ব্যাখ্যা পড়া দেবো আপনাকে, আমি এই ব্যাখ্যাটা দেবো, নিজের থেকে দেবো যে ডোনাল্ড ট্রাম্প কেন এটা করছে। আর ইন্ডিয়ার কিন্তু এর ফলে সিগনিফিক্যান্ট ট্রেড ডেফিসিট হবে। কারণ কেন হবে? যেহেতু ইন্ডিয়ার এক্সচেঞ্জ রেট অফ রুপি, টাকার বিনিময় মূল্য অনেক খারাপ জায়গায় রয়েছে, তলানিতে আছে। কাজেই যখনই ট্যারিফ বাড়বে তখন ইম্পোর্টেড গুডস এর দাম অনেক বেড়ে যাবে। ইন্ডিয়া যা যা ইম্পোর্ট করছে সেগুলো, কারণ ওখানে বিভিন্ন দেশ তার পাল্টা রেট করবে। শুধু তো আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার বাণিজ্য হয় না, মেক্সিকোর সঙ্গে হয়, কানাডার সঙ্গে হয়, ইউরোপের বিভিন্ন কান্ট্রির সঙ্গে হয়, ইভেন চায়নার সঙ্গে এই পাটেও হয়, ইন্দোনেশিয়ার সঙ্গে। তাহলে তখন অন্যরাও যখন রিটেল করতে থাকবে, আন্তর্জাতিক বাজারে ভারসাম্য নষ্ট হবে। ইন্ডিয়ান প্রডিউসার যারা এমএনসি আছে, তারা বিভিন্ন দেশ থেকে মালপত্র, র মেটেরিয়াল নিয়ে আসে, তাহলে ইন্ডিয়াতেও কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে, তারা ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডিয়াতে প্রোডাকশন মার খাবে। এবং সিগনিফিক্যান্টলি, বলি এক মিনিটে, সিগনিফিক্যান্টলি ইন্ডিয়ার কিন্তু ট্রেড ব্যালেন্সে ঘাটতি হবে। হ্যাঁ, এটা ঘটবে। এবং একই সঙ্গে এই যে ঘটনাটা ঘটবে, তার সঙ্গে আরো কিছু ঘটনা ঘটতে পারে। যে এমনিতেই ইন্ডিয়ার শেয়ার কি হচ্ছে গ্লোবাল মার্কেটে 1.5% হতে গেছে, কেমন? তাহলে এইরকম সিচুয়েশনে এসে ইন্ডিয়া একটা ক্রস রোডে আছে। কারণ ইন্ডিয়ার যে লস যেটা হবে, বিবিসি বলছে তা অ্যামাউন্টিং টু $7 বিলিয়ন পার অ্যানাম। আমেরিকার ওই একটা মুভমেন্টের ফলে, ট্যারিফ ওয়ার বা শ্যাডো ট্যারিফ ওয়ার এই ঘোষণার ফলে, ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্ডিয়ার এখনকার যা পজিশন, তার যে এক্সচেঞ্জ ভ্যালু অফ মানি, তার এক্সপোর্ট ইম্পোর্টে যে ক্ষতিটা হবে, এবং এর শুধু এটা না, এটা কিন্তু ডাবল এজেড ব্লেডের মতো, যে ব্লেডটা দুদিকে শাকের করা, দুদিকেই কাটে। আপনি একদিকে অন্যান্য কান্ট্রি থেকেও বেশি রেটে আমদানি করতে বাধ্য হচ্ছেন, উল্টো দিকে আপনি যখন কিছু রপ্তানি করছেন আপনার জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কারণ ট্যারিফ বসানো হয় ওই রাজনৈতিকভাবে আপনার উপর প্রভাব বিস্তার করার জন্য, 1 নাম্বার, এটা একটা কারণ। সেকেন্ড, বসানো হয় আমার নিজের দেশের আর্থিক আয় বা রেভিনিউ বাড়ানোর জন্য। থার্ড, বসানো হয় আমার নিজের দেশের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি বা নতুন গড়ে ওঠা ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করার জন্য। ট্রাম্প কিন্তু প্রথমটার জন্য করছে, রাজনৈতিকভাবে অন্য দেশগুলোকে প্রেসারে ফেলার জন্য, যে আই এম দা প্রভু। নিজের অবস্থা কি খুব একটা ভালো নয় বলে মনে করছেন? অফকোর্স ভালো না, তার জন্য এই কাজটা করছেন। অফকোর্স ভালো না। কারণ যখনই অর্থনৈতিক ক্রাইসিস থাকে, অন্যান্য সমস্যা থাকে, তখনই এই যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো, যারা তথাকথিত ইম্পেরিয়ালিস্ট এবং কিছুটা ফ্যাসিস্ট ক্যারেক্টার থাকে, তারা কিন্তু তখন নিজেদেরকে মানে অতি বড় করে প্রমাণ করতে চাই। মানে লার্জার দ্যান রিয়েলিটি, ইমেজটা হচ্ছে লার্জার দ্যান রিয়েলিটি। এইটা করে আমি তোমাদের মাসিহা, আমি তোমাদেরকে বাঁচাতে চাই, এটা আমি বলবো বলেছিলাম। এটা সব দেশে এখন হয়, এটা আমার দেশেও হয়। তাহলে এটার সঙ্গে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, যে আমাদের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদের একটা ভালো সম্পর্ক বলে আমরা দেখেছিলাম। ওনাকে ভারতে আনা হয়েছিল, আহমেদাবাদে অনেক কিছু ঢেকে ঢুকে আনা হয়েছিল, তারপরে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। এত ভালো সম্পর্ক থাকার পরিপ্রেক্ষিতে এই ট্যারিফ
প্রয়োগের জন্য, হ্যাঁ। এটা কি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে মনে করেন? যদিও আমাদের মাথায় 65-র ওয়ার, 71-এর ওয়ার, কার্গিল ওয়ার রয়েছে, যেখানে আমেরিকা আমাদের সহায়তা করেনি, এরা তথ্যগত প্রমাণিত সত্য। একদম। এই জায়গায় দাঁড়িয়ে এখন এই ট্রাম্প ট্যারিফ ভারতের উপর প্রয়োগ, এটা কি ভারতের সঙ্গে বন্ধুত্বটাকে কিভাবে দেখছেন? আসলে ভারতের সঙ্গে বন্ধুত্বটা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আমার কাছে যত গুরুত্বপূর্ণ, আমেরিকা এতটাই অবস্থানে রয়েছে যে আমেরিকার কাছে ভারতের বন্ধুত্ব অতটা গুরুত্বপূর্ণ না, এটা আপনাকে বুঝতে হবে। আমি একজন বড় লোকের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে পারি, তিনি আমার সঙ্গে চা খেতে পারেন, সব করতে পারেন, কিন্তু তিনি যদি মনে করেন যে আমি যে বস্তিতে বসবাস করি, আমি বস্তিতে থাকা সত্ত্বেও আমি এই শহরের সব থেকে বড় প্রমোটারের ভালো বন্ধু, আমরা সন্ধ্যাবেলা একসঙ্গে বসি, চা খাই, গল্প করি, কিন্তু প্রমোটার যদি কখনো মনে করে এই বস্তিটা আমার মাল্টিপ্লেক্স করার জন্য প্রয়োজন, তখন তিনি আমাকে বলবেন তুমিও এটা দিয়ে দাও, তুমি বাধা হয়ে দাঁড়িও না। আমি যদি বেশি বাড়াবাড়ি করি, উনি আমার সঙ্গে বন্ধুত্ব শেষ করবেন, এমনকি আমাকে পৃথিবী থেকে শেষ করে দিতে পারেন, নিকেশ করে দিতে পারেন। এইটা হচ্ছে মজার কথাটা। বড়লোক, আধিপত্যবাদী, ডিক্টেটরের কোনো বন্ধু হয় না। ডোনাল্ড ট্রাম্প এখন এমন একটা অবস্থায় আছে, আমেরিকার একটা টালমাটাল সময়ের মধ্যে তিনি ক্ষমতায় এসেছেন, তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, অথচ আমেরিকা ইজ এন রিয়েল ক্রাইসিস। এই ক্রাইসিস বলে তার পরপর মুখগুলো দেখুন, তিনি রাতারাতি পৃথিবীর সমস্ত দেশ থেকে যত অভিবাসী ছিল, সমস্ত অভিবাসী প্রথম দিকে কাদের টার্গেট করলেন? যারা ইলিগাল মাইগ্রেন্ট, অনৈতিকভাবে যারা এসছে, ডুপ্লিকেট কাগজ করে, দালালের মাধ্যমে এসছে, এবং পাঠানোর সময় কিরকম অমানবিক আচরণ করলেন ভারতীয় শ্রমিকদের। আর তারা তো মানুষ, তাদের পাঠানোর সময় ওদের যুদ্ধ জাহাজে শৃঙ্খলিত অবস্থায়, চেনবন্দি অবস্থায় ভারতে পাঠিয়ে দিল, যেন তারা যুদ্ধ অপরাধী, তারা আন্তর্জাতিক অপরাধী। কিন্তু আমেরিকার ডেভেলপমেন্টে কাজ করেছে। হ্যাঁ, এরা কাজ করেছে। আমাদের শ্রমিকরা যারা ওদেশে গেছেন, তারা তো রুটি রুজির জন্যই তো গেছেন। আমরা তো গ্লোবালাইজেশনের বিশ্বায়নের কথা বলছি, গ্লোবালাইজেশনের কথা বলছি। আমেরিকার ডেভেলপমেন্ট, আমেরিকার রোড কনস্ট্রাকশন, আমেরিকার খানা খন্দ পরিষ্কার করা, আমেরিকার খনিতে কাজ করা, এগুলো তারা করেছে। তুমি তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে পারো, রিপোর্ট করতেই পারো। কারণ তোমার মনে হচ্ছে এখন যে আমি অনৈতিকভাবে ইলিগাল মাইগ্রেন্ট রাখবো না, অভিবাসীদের রাখবো না, ঠিক আছে, তুমি তাদের ভদ্রভাবে দুই দেশের মধ্যে কথা বলো, ভদ্রভাবে পাঠাও। যখন তাদেরকে অমানবিকভাবে শৃঙ্খলিত অবস্থায়, খাবার নেই, দাবার নেই, যুদ্ধ জাহাজের মেঝে টেবিলে ফ্লোরে ফেলে নিয়ে এলো, আমার দেশ একটা কথা বললো না। আমরা বেশি ভদ্রতা দেখালাম। ভদ্রতা নয়, এটা কোথাও একটা দুর্বলতা বলবো, দুর্বলতা। আমি বলতে পারছি না, কারণ আমার বন্ধুর মাপটা আমি জানি। দুর্বল নয়, বেশি ভদ্রতা, দুর্বল, এটা দুর্বলতার নামান্তর। এইবার এটাও কিন্তু দেখুন, তাহলে তিনি কিন্তু ওখানেও ডিক্টেটরশিপ দেখালেন, তিনি যেভাবে পাঠিয়ে দিলেন, তিনি যেভাবে যে আচরণ করছেন, অন্যান্য কান্ট্রি কিন্তু রিটেলিয়েট করেছে। তারা বলেছে পাঠালে তুমি আমার সঙ্গে কথা বলো, কতজন আছে আমাকে স্ট্যাটিস্টিক দাও, ভদ্রভাবে পাঠাবে। তুমি যদি না পাঠাও, আমরা আমাদের বিমান পাঠাবো, যাত্রী বিমান, প্যাসেঞ্জার বিমানে তারা আসবে, তুমি ওইভাবে পাঠাবে না। অন্য দেশ মানলো না, আমরা কিন্তু মেনে নিলাম। আমাদের এখানে গরু ছাগলের মতো করে আমাদের লোকগুলোকে পাঠানো হলো, অর্ধমৃত প্রায় অবস্থায়, অমানবিক। তিনি যাই করছেন, তিনি আমেরিকার জনগণের কাছে নিজেকে মসিহা বা অসম্ভব একটা ক্যারেক্টার করে তুলতে চাইছেন, যে আই এম লার্জার দ্যান লাইফ, আমি আমার জীবনের চেয়ে রিয়েল মাপের থেকে অনেক বড়। এটা একটা ক্রাইসিস থেকে নিয়ে বাঁচতে চাইছেন, কিন্তু যার অবধারিত পরিণতি ভারতবর্ষের কিন্তু বছরে $7 বিলিয়ন মতো বাণিজ্য মার খাবে। এবং আমাদের এটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, কারণ আমাদের টাকার যে বিনিময় মূল্য, এটা অত্যন্ত খারাপ জায়গায় আছে। এবং আমরা যা এক্সপোর্ট করি সেগুলো খুব টেকনোলজিক্যালি হাই গ্রেড জিনিস নয়। আমরা যেহেতু মূলত র মেটেরিয়ালস, জেমস জুয়েলারি, মেটাল, এগুলোই রপ্তানি করি। উনি বেছে বেছে কিন্তু সেগুলোকে টার্গেট করেছে, একদম। এর পরিণাম অসম্ভব খারাপ হবে আমার জন্য। আমার লাস্ট কোশ্চেন, টু পদ্ধতিতে, আজকে ত্রিপুরা রাজ্যের বাজেট হলো 25-26, এই বাজেটটাকে আপনি কিভাবে দেখছেন? 25-26-এর বাজেটটাকে এটা একটু বলবেন। পাশাপাশি সর্বশেষ যেটা জানতে চাইব, এই এতক্ষণ যা বললেন ট্রাম্প ট্যারিফের পরিপ্রেক্ষিতে, আমরাও তো একটা বাজেট অধিবেশন এখনো চলছে, আমরাও একটা বাজেট, সর্বভারতীয় ক্ষেত্রে একটা কেন্দ্রীয় বাজেট হয়েছে। এই কেন্দ্রীয় বাজেটের যখন হলো, তখন আপনি বলেছিলেন আমরা কি কি পদ্ধতিতে এই টাকাটা রিকভারি হতে পারে, এই যে আমাদের ফিসক্যাল ডেফিসিটটা, কিভাবে এই ডেফিসিটটা অনেকটা রিকভারি হতে পারে। এই ট্যারিফের পরিপ্রেক্ষিতে এই রিকভারি কি বাধাপ্রাপ্ত হবে কিনা, আমাদের চলতে অসুবিধা হবে কিনা, এবং রাজ্যের বাজেটে তার কোনো প্রভাব রয়েছে কিনা? আমি দ্বিতীয় আনসারটা প্রথমে দিয়ে দিই, যেটা কন্টিনিউশন হচ্ছে।
যে অবধারিতভাবে আমরা আবার যখন হিউজ পরিমাণ ট্রেড ডেফিসিটে পড়ে যাব, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে অ্যালোকেশন যেখানে যেখানে আছে যা কিছু, এই অ্যালোকেশনগুলো বাধাপ্রাপ্ত হবে। আমার অর্থনীতিতে ক্রাইসিসে চলে যায়, আমাদের এমপ্লয়মেন্টের উপর প্রভাব পড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়বে। এবং কারণ আমার তো বিভিন্ন এক্সপোর্ট প্রডিউসিং ইউনিটগুলো মার খাবে, ফার্মগুলো মার খাবে। এই ট্যারিফ ওয়ারটা যদি কন্টিনিউড হয়, চলতে থাকে, তাহলে ভীষণভাবে আমার অর্থ ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনীতি ভেঙে পড়তে পারে, এই সম্ভাবনা আছে। এবং তার প্রভাব ডেফিনেটলি কিন্তু আমার বাজেট অ্যালোকেশন যেটা হয়েছে আর বাজেটের যে রিভাইজ এস্টিমেটিং আমি দেখতে পারবো। অ্যাকচুয়াল এস্টিমেটে পরের বছর দেখবো সত্যি সত্যি, আমি এটা মিলিয়ে নেবেন যে অ্যাকচুয়াল এস্টিমেটে গিয়ে দেখতে পাবো যে আমার অ্যালোকেশন এস্টিমেট, বাজেট এস্টিমেট কি ছিল, রিভাইজড গিয়ে কতটা কমলো, অ্যাকচুয়াল এস্টিমেটে কতটা কমেছে, এবং তখন দেখবেন সত্যি সত্যি বহু জায়গাতেই আমার অর্থ বরাদ্দ ডেলিভারিটলি কমিয়ে দিতে হচ্ছে, যদি এই ক্রাইসিসটা কন্টিনিউ হয়। এটা ছোট কথা। আর এখানে বাজেটের ক্ষেত্রে বলি, এইবারের বাজেটে যেটা হচ্ছে, আমাদের এখানে বাজেটে কি হয়, মানে ধরুন বাজেট একটা ফুল ফ্লেজের বিষয়। আজকে বাজেট দিয়েছে, 7 দিন ধরে বাজেট অধিবেশন চলবে, হতে পারে আমি আপনাকে বলবো যে আমরা একটা পূর্ণ ফুল এপিসোড বাজেট নিয়ে করতে পারি, করবো আমরা একদিন বসবো, ফুল এপিসোড ত্রিপুরা বাজেট নিয়ে বলবো। আজকে শুধু একটুখানি বলি যে এটা মুখরা হতে পারে, হ্যাঁ এটা ইন্ট্রোডাক্টরি, এটা প্রাকপতন হতে পারে, মুখরা হতে পারে। যে আমাদের আগের বাজেটগুলো পরিপ্রেক্ষিতে বলি, আমাদের বাজেটে অ্যালোকেশন তো ঠিক আছে, চমকপ্রদ অ্যালোকেশন কিছু জায়গায় ডেফিনেটলি থাকবে, নতুন কিছু ঘোষণা থাকবে যেগুলো আছে, যেমন ধরুন উমেন্স কলেজকে ইউনিভার্সিটি করা, টিআইটিকে টেকনিক্যাল ইউনিভার্সিটি করা, দারুণ, এগুলো চমক আছে, ভালো হয়েছে এগুলো। কারণ আমাদের একটা জায়গায় দুটো জায়গায় 3টি ইউনিভার্সিটি হতো, খারাপ না হোক না, সেটা আমাদের ছেলেমেয়ে তো এখানে কাজ করবেন, দ্যাটস এ অ্যাপ্রিসিয়েটেড। এখানে কিছু কিছু জায়গায় কিন্তু বরাদ্দ, নতুনত্ব আছে, বরাদ্দ আছে, দ্যাটস ফাইন। কিন্তু মুশকিল হচ্ছে বাজেটের যে বেসিক স্ট্রাকচার, বেসিক জায়গা। আমি একটা ডেটা দেখছিলাম, আমি ধাক্কা খেলাম। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধনী ব্যয়, যেটা বাজেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাজেট হচ্ছে 1 ইয়ার বাজেট, 1 বছরের আয় ব্যয়ের হিসেব। কিন্তু মূলধনী ব্যয়ের 3টে বিষয় যদি দেখি, মূলধনী ব্যয়ের স্ট্রাকচারাল যে রিফর্মটা, যে আমি মূলধনী ব্যয়টা কোথায় করলাম, কোথায় কত টাকা করলাম, আগের থেকে পরে কি চেঞ্জ করলাম, এবং অ্যাকচুয়াল এক্সপেন্সেস অফ দি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা থেকে বোঝা যায় আমার অর্থনীতি কোন দিকে যাচ্ছে। আমি 2023-24, 24-25 আর আজকে 25-26 3টে মিলিয়ে দেখলাম অদ্ভুতভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেমন ধরুন 2023-24 ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বরাদ্দ হয়েছিল 5,835 বা 47 কোটি টাকা, ভালো বরাদ্দ। ঠিক থার্ড কোয়ার্টারে গিয়ে ডিসেম্বরে দেখলাম রিভাইজড হয়ে ওটা 4,340 কোটি টাকা হয়ে গেল। তার মানে 1,400 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমে গেল রিভাইজ এস্টিমেটে, অ্যাকচুয়াল না। কিন্তু যখনই 24-25, আমি 23-24 রেসপেক্টে বলছি বাজেটের, 24-25 বাজেটে যখন গেলাম, যখনই দেখলাম রিভাইজ এস্টিমেটটা থেকে অ্যাকচুয়ালে কত হলো, অ্যাকচুয়াল গিয়ে 3,190 কোটি টাকা, আবারও গিয়ে 1,200 কোটি টাকা কমে গেল। তার মানে টোটাল গিয়ে 2,000 কোটি টাকার উপর প্রায় 50%-এর কাছাকাছি চলে এলো। তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কিন্তু আমার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা আছে সেখানে রাস্তাঘাট হতে পারে, কারণ আমার জাতীয় সড়ক তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, বড় বড় সেন্ট্রাল রেল তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকায়। তাহলে আমরা মূলত আমাদের এখানে সড়ক থেকে শুরু করে, স্কুল বিল্ডিং থেকে শুরু করে যা যা করার কথা। এইবার প্রশ্নটা হলো, আমি বলছি ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশনে যে মনিটরিং আর এক্সিকিউশনে যে গ্যাপটা থাকছে, আমরা বাজেট নিয়ে একটু পূর্ণ আলোচনা করবো, আমি একটা ইঙ্গিত দিচ্ছি এখানে, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রপোজ করছে একরকম, রিভাইজ করে সেটাকে কমাচ্ছে আরো 1,300 কোটি টাকা, মাত্র 5,000 কোটি টাকার মধ্যে। তারপর অ্যাকচুয়াল গিয়ে আরো 1,200 কোটি টাকা কম খরচ করছি। এটা হচ্ছে সেফ, কোথাও না কোথাও কন্ট্রাক্টরদের সঙ্গে নেগোসিয়েশন, পেমেন্ট, মনিটরিং, এক্সিকিউশন অফ দ্য প্রজেক্টে গোলমাল থাকছে। তার মানে কোথাও মানে ঠিকঠাক ভাবে কিন্তু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না, যার ফলে কিন্তু মার খাচ্ছে। তাহলে আমি বলবো বেশি গুরুত্ব দেওয়ার জন্য সরকারকে, যে আপনারা বরাদ্দ করুন, চমক রাখুন, কিন্তু বরাদ্দের পাশাপাশি এক্সিকিউশনের দিকে খেয়াল রাখুন। যেমন বলি আরেকটা কথা, যে উমেন্স ইউনিভার্সিটি হোক, কলেজটা আপগ্রেডেশন হোক, টিআইটি হোক, কিন্তু একই সঙ্গে এই বাজেট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, যে কলেজে যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে, মোর দ্যান 700 ভ্যাকেন্ট পোস্ট, 39টা বা সামথিং ফিল আপ হয়েছে, আবার কিছু বিজ্ঞাপন হয়েছে 67-68 বা সামথিং 162টা বিজ্ঞাপন হয়েছে, সেটা এর মধ্যে সেটাও আটকে আছে আবার কোথাও একটা। অথচ আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছি,
ন্যাশনাল এডুকেশন পলিসির মূল কম্পোনেন্টটা হচ্ছে আপনার, যেখানে 40% হচ্ছে আপনার ওপেন অনলাইন মুখ। আমি বহুবার কথাটা বলেছি, আমি আবারও বলছি, আমি রিপিট করছি, যে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, যার জন্য কলেজগুলোতে কম্পিউটার ল্যাব, ডেডিকেটেড ইন্টারনেট সার্ভিস এবং ছেলে মেয়েদের পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকতে হবে। আজকে 4 বছরের উপর হয়ে গেল আমরা নেট ইমপ্লিমেন্ট করেছি। আমরা 10টা ইউনিভার্সিটি করতে পারি, দ্যাটস অ্যাপার্ট। কিন্তু এক্সিস্টিং যে কলেজগুলো আছে, এই কলেজগুলোর আপগ্রেডেশন করতে অ্যাকর্ডিং অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, হোয়ার ইজ দ্য ফিলিং আপ দ্য গ্যাপ অফ দ্য কলেজেস, ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ। আমি যদি ডেডিকেটেড ল্যাবরেটরি, ডেডিকেটেড আমি ইন্টারনেট সার্ভিস এবং ছাত্রছাত্রীদের পর্যাপ্ত আমি যদি সব এই মিডিয়াম ব্যবহার করার সুযোগ না দিই, তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসির 40% গ্যাপ থেকে যাচ্ছে সিলেবাসে। সেকেন্ড কম্পোনেন্ট যেটা, এখানে স্কিল কোর্স হচ্ছে 30%, 20-30%। একটা কলেজেও কি স্কিল সেন্টার হয়েছে? এইবার বাজেটে স্কিল সেন্টারের প্রপোজাল আমি এক ঝলক দেখেছি, থাকলে ভালো। আমি যতদূর মনে করতে পারছি আমি স্কিল সেন্টারের প্রপোজাল দেখিনি। এডুকেশনে যখন কথা তুমি বলছো, নতুন ইউনিভার্সিটির কথা বলছো, তখন কলেজগুলোর যে 30% স্কিল কোর্স যে আছে ন্যাশনাল এডুকেশন পলিসি, হাউ টু ম্যানেজ দ্যাট স্কিল কোর্স। ওরা স্কিলটাকে শুধু খাতায় কলমে লিখে দেবে। স্কিল মানে কিন্তু জেরক্সের দোকান না। স্কিল মানে হচ্ছে আমার, যে কেউ হয়তো ট্যুরিজম সেক্টরে নিজস্ব এন্টারপ্রেনারশিপ করবে, তাহলে ট্যুরিজমে কি করে কাজ হয়, অফিস মেনটেন্স কি করে হয়, তাহলে ট্যুরিজম একটা টোটাল সেট আপ। তাহলে কলেজে কোথাও না কোথাও 4-5টা কলেজ মিলিয়ে একটা তুমি সেন্টার করো। এই সেন্টারটার মধ্যে 6 থেকে 8টা 10টা ট্রেড। এখনকার ট্রেডগুলো কেমন হয়, ধরুন টেক বেসড এন্টারপ্রেনারশিপ, টেকনোলজি বেস, তাহলে প্রযুক্তি নির্ভর। তাহলে তুমি সাউথ একটা করো, যেখানে প্রযুক্তি নির্ভর টেক বেস যে উদ্যোগগুলো আছে, ছেলেমেয়েরা ওখানে স্কিলে যাবে, ওখানে যাবে। বিভিন্ন স্টেট থেকেই যাক না, স্টেট তো ছোট, এখন তো রেল চালু হয়েছে, তাহলে কৈলাসহরের ছেলে মেয়েও তো উদয়পুরে এসে বা আগরতলায় এসে কাজটা করতে পারে। স্টেট ইউনিভার্সিটি যেটা রয়েছে মহারাজা বীর বিক্রম, ইভেন সেখানেও করা যেতে পারে, সেখানেও করা যেতে পারে। ওইখানে কটা কোর্স বাড়ানো, দেখো নতুন কোর্স খোলা, নতুন ইউনিভার্সিটি করা, এগুলো সাধুবাদযোগ্য। কিন্তু আমি বলছি তার থেকেও বড় হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, তার একদম ইন টোটো ইমপ্লিমেন্ট করা। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি, ফার্স্ট একটা পার্সপেক্টিভ আছে। এইটাকে যদি ঠিকঠাক অ্যাড্রেস করা না হয়, তাহলে হাফ এডুকেশন ইজ বেটার দ্যান নো এডুকেশন, সরি হাফ এডুকেশন ইজ ওয়ার্স দ্যান নো এডুকেশন। কেমন? কারণ অত্যন্ত খারাপ হয়ে যাবে। আমি বলছি তো যে 40% যে মুক্স কোর্স, তার ইনফ্রাস্ট্রাকচার কলেজগুলোকে দেওয়ার জন্য বাজেটে কত বরাদ্দ হচ্ছে এটা দেখতে হবে। দেখতে হবে স্কিল কোর্সের জন্য কটা নতুন সেন্টার এবং স্কিল সেন্টার ডেভেলপ করা উচিত, যেখানে আমার গোটা রাজ্যের ছেলেমেয়েরা কলেজ থেকে গেছে। কারণ কলেজে প্রায় 30,000 ছেলে মেয়ে, এই 28 থেকে 30,000 ছেলে মেয়ের জন্য কোনো কলেজের পক্ষেই সম্ভব না, কোনো ইউনিভার্সিটির পক্ষে একা সম্ভব না যে এদেরকে আমি স্কিল কোর্সে ট্রেনিং দেবো। তাহলে স্কিল কোর্স থেকে আনঅ্যাটেন্ডেড থাকবে, শুধুমাত্র জেরক্সের দোকান থেকে কিছু প্রজেক্ট কিনে নিয়ে জমা দিলে হয়ে গেল, ওকে শিখবে না। আমার পড়াশোনার উদ্দেশ্য কি সার্টিফিকেট প্রদান করা নাকি শেখা? কারণ আগামী দিনে তো আমার স্কিল লেবারই তৈরি হবে না। আমি যে স্কিল এডুকেটেড ইউথ তৈরি করতে চাইছি, এটা মার খেয়ে যাবে। এবং থার্ড হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, থার্ড কম্পোনেন্ট অফ দ্য এডুকেশন পলিসি। এই ক্ষেত্রে আমার কিন্তু আগে যদি আমার সাবজেক্টে ধরুন ইকোনমিক্সে, আগে কলেজে কোনো এক জায়গায় অনার্সে 10 জন বা 15 জন পড়তে আসতো, সেখানে 1 জন বা 2 জন টিচার দিয়ে হওয়ার কথা না, তবুও গেস্ট ফ্যাকাল্টি নিয়ে আমরা চালিয়ে গেছি। এখন যে প্রবলেমটা হবে, এখন কিন্তু দেখা যাচ্ছে মাল্টিডিসিপ্লিনারি নামে ফিজিক্সে পড়া ছেলেটাও কিন্তু ইকোনমিক্স একটা পেপার পড়তে আসে, কম্পালসারি ইলেকটিভ অথবা ইলেকটিভ মাইনর ইলেকটিভ। তাহলে মেজর ইলেকটিভ মাইনর পড়তে আসছে, ওই ব্যাচটায় 200 ছেলে মেয়ে হতে পারে। এই 200 জনের জন্য আমার টিচার কোথায়? 4টে সেকশনে ভাগ করতে হবে, বা 3টে সেকশনে, অথবা অত বড় রুম নিয়ে বসানো 3টে সেকশনে ভাগ করতে হবে। তাহলে অ্যাট এ টাইম আমার 3 জন টিচার লাগবে। তাহলে এই পোস্ট ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা এবং নতুন পজিশন ক্রিয়েট করা রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে স্কিল কম্পিউটার টিচার অ্যাপয়েন্ট করতে হবে, তার পোস্ট ক্রিয়েট করতে হবে। এটা বাজেট আছে কিনা এটা আমাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে যে স্কিল কোর্সের জন্য সেন্টার এবং তার ফ্যাকাল্টির জন্য নতুন পজিশন ক্রিয়েট, ভ্যাকেন্সি ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা হলো কিনা। আমাকে দেখতে হবে যে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে নতুন পোস্ট ক্রিয়েট করা হলো কিনা এবং পুরোনো পোস্টগুলোর ফিল আপ করার জন্য বাজেট বরাদ্দ হলো কিনা। এইটা দেখতে পারলে, এবং সঙ্গে যেটা বললাম ক্যাপিটাল এক্সপেন্ডিচারের গ্যাপ যেটা হচ্ছে, মনিটরিং অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য প্রজেক্ট, শুধু বাজেট করলে হবে না, ওটা দেখতে পারলে তাহলেই আমরা ফুল বেনিফিট অফ দ্য বাজেট পাবো। বাজেট কি হয়েছে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু বাজেটের বেনিফিট কি করে পাবো এটাও কিন্তু এখন ভাবতে হবে। অন্তত গত কয়েক বছরের ট্রেন্ড থেকে আমার মনে হচ্ছে যে বাজেটের বেনিফিটটা কোথাও না কোথাও আমরা পুরো মাত্রায় নিতে পারছি না। একদম যে বিষয়টা এলো আর কি, পাশাপাশি সেটাও আমরা দেখব
নিউ এডুকেশন পলিসিতে স্পষ্ট বলা রয়েছিল যে জিডিপি 10% খরচা করতে হবে। সেটাও হচ্ছে কিনা আমরা দেখব। শুধু বক্তৃতা নয়, বক্তৃতার ভেতরে গত বাজেটে কতটুকু কাজ হলো সেটাও যেমন আমরা বিশ্লেষণ করব। নতুন বাজেটে কি কি রাজ্যের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আর কোন কোন জায়গায় সমস্যা হতে পারে সেটা আমরা পরবর্তী আলোচনায় নিয়ে আসবো, শুধু ত্রিপুরার বাজেটের উপর। পাশাপাশি যে কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে 1 এপ্রিল 2025 থেকে পাবেন সমস্ত কর্মচারীরা। এখানে অবশ্যই কর্মচারীদের ভেতরে যে ডবল ইঞ্জিন স্লোগান যেটা ছিল সেই ক্ষেত্রে 3%, ডবল ইঞ্জিনের ক্ষেত্রে 3%, সিঙ্গেল ইঞ্জিনের ক্ষেত্রে কত পার্সেন্ট দাঁড়ায় সেটা আপনাদের কাছে সমস্তভাবেই উল্লেখ রয়েছে। তবুও ফিনান্সিয়াল রেস্ট্রিকশন রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, তার মাঝেও রাজ্য সরকার 3% ডিএ ঘোষণা করেছেন। কখন? অর্থমন্ত্রী তার বাজেট ভাষণ শেষ করার পর মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় এই ঘোষণাটি করেছেন। আমরা সমস্ত বিষয়টা আপনাদের কাছে রাখলাম, আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি। সেখানেই বলছি, খবরদার কথা নয়, বাজেট নিয়ে আবার আপনাদের সামনে আসবে, ত্রিপুরার বাজেট নিয়ে। পাশাপাশি এর ভেতরে বাজেট অধিবেশন শেষ হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের, তার মাঝেও যদি কিছু এসে থাকে আপনাদের সামনে আমরা আনবো। এবং অবশ্যই আমাদের আগাম অনুরোধ থাকলো খবরদার কথা নয়ের পক্ষ থেকে ডক্টর প্রফেসর সেলিম সাহেবের কাছে। সেলিম শাহ তিনি আমাদের সবসময় সহযোগিতা করেন, তাকেই অনুরোধ করে রাখলাম, আগাম অনুরোধ করে রাখলাম যে আমরা আবার এখানে আসবো। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।